নমস্কার। কলকাতা থেকে অনেক দূর থেকে আর কি বাংলা স্ফিয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটা দিনের জন্য কালকে কলকাতায় ছিলাম না, আর সেদিনই দেখলাম পটাপট সব তৃণমূলের অন্দরের নানাবিধ ক্যাঁচালের কাহিনী ঘটতে শুরু করে দিল। একটা জিনিস আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে একটি মন্তব্য, যে মন্তব্যটি মমতা প্রেমে সবসময় ডগমগ, প্রায় ওই চৈতন্যদেবের সঙ্গে থাকা তার নিত্য সঙ্গীদের মতো, জগাই মাদাইয়ের মতো, তিনি একটি মন্তব্য করে ফেলেছিলেন। একবারের জন্য দেখলাম একটি বাংলা চ্যানেলে সেটি শোনানো হলো, তারপর অদ্ভুতভাবে সেই লাইনটি আর দ্বিতীয়বার দেখানো হলো না। শুধু যে ওই টেলিভিশনটাতে তাই নয়, বাংলার কোনো টেলিভিশনেই আর এই অমৃতবাণী আমি শুনতে পেলাম না। সেটা কি না, দেখলাম উত্তেজিত হয়ে কল্যাণ অনেক কথা বলতে বলতে শেষ পর্যন্ত বলে বসলেন, অভিষেকটা কে? এমন নয় যে কল্যাণ এই ধরনের মন্তব্য জীবনে এই প্রথম করলেন, কিন্তু তিনি এতই বীরপুঙ্গব যে অভিষেকটা কে এমন একটা হুঙ্কার ছাড়ার পরে আবার ইঁদুর ছানার মতো নিশ্চয়ই তিনি টেলিভিশনে ফোন করে কাতর অনুনয় করেছেন যে ওই লাইনটা যেন দ্বিতীয়বার আর দেখানো না হয়। এই হচ্ছে বীরপুঙ্গবদের আসল চেহারা। তারা সুবিধে মতো যা বলার বলবে, কিন্তু যদি মনের কথাটা একবার প্রকাশ্যে এসে যায় তাহলে সেটাকে আড়াল করার জন্য প্রাণপণ চেষ্টাও করে যাবে। আমি জানি আমার এই এপিসোড দেখার পরে আপনারা অনেকে মন্তব্য করবেন যে সুমনবাবু, আপনি তো দেখছি ভাইপোর একেবারে রীতিমতো ভক্ত হয়ে উঠেছেন। দেখুন, আমি গালাগাল খেতে খেতে আর খোঁচা খেতে খেতে আমি তো অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আমি যেটা চেষ্টা করি আমার সাধ্যমতো, সেটা হলো যেটা সত্য সেই সত্যটাকে আপনাদের সামনে তুলে ধরতে। এখন তার সঙ্গে যে যার অবস্থান থেকে আপনারা সেটাকে ব্যাখ্যা করবেন, সেটা আপনাদের সমস্যা, আমার কোনো সমস্যা নয়, এবং তাই নিয়ে আমি ভাবিতও নই। আমি মনে করি এই যে শিল্পী সংক্রান্ত বিতর্কে তৃণমূল কংগ্রেসের অন্দরে একজন যদি ভদ্র, বিনয়ী, পরিণত বুদ্ধি সম্পন্ন কথাবার্তা বলে থাকেন, তাহলে তিনি কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনকে তার জেলার স্বাস্থ্য শিবির উপলক্ষে অভিষেক বোধহয় ডায়মন্ড হারবারে গেছিলেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নানা বিষয়ের মধ্যে এই প্রসঙ্গটিও আসে, এবং তাতে তিনি বলেন যে প্রতিবাদ করার অধিকারও সকলের আছে, আবার কে কোথায় গান গাইবে বা না গাইবে তাতে অযথা হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। আর সেই প্রসঙ্গেই তিনি তার দলের মুখপাত্রের করা একটি অত্যন্ত কুরুচিকর পোস্ট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন যে দলের পক্ষ থেকে কি কখনো কিছু বলা হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু বলেছেন? আমি দলের সাধারণ সম্পাদক, আমি কি কিছু বলেছি? সুব্রত বক্সী কি কিছু বলেছেন? তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন তার অর্থটা কিন্তু খুব সিরিয়াস। সেটা হলো সকাল থেকে রাত্রির পর্যন্ত দলের হয়ে ওকালতি করেন যে ভদ্রলোক,
তিনি আদৌ দলের কেউ কিনা সেই প্রশ্নটাই তিনি তুলে দিলেন। আমরা তো জানতাম তিনি দলের মুখপাত্র। এখন মুখপাত্রের কথা যদি দলের কথা না হয়, যেটা অভিষেক বললেন, তাহলে মুখপাত্র কার মুখপাত্র হিসেবে রোজ টেলিভিশন আলো করে বসেন, তার সামনে ডজন দুয়েক ডান্ডা রাখা হয়? এটা তো আমার মাথায় ঢুকলো না। এবং আমার মনে হয় ওই জায়গাটাইতেই আসলে আঘাত দিয়ে ফেলেছেন অভিষেক, হয় জেনে শুনে নয় অজ্ঞাতসারে। এবং তারপরে যে ধরনের কথাবার্তা শুনছি তিনজন প্রাপ্তবয়স্ক রাজনীতির লোকের কাছ থেকে, তাতে হাসতে হাসতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। তার কারণ কল্যাণের সঙ্গে অভিষেকের ঠোকাঠুকি আজকের নয়। অভিষেকের কথা মতো দল চললে এবার শ্রীরামপুর থেকে কল্যাণ টিকিটই পেতেন না, এবং সেই রাগটা তিনি পুষে রেখেছেন। এই ঘটনায় সেটা সামনে আসার একটা অবকাশ তৈরি হলো এবং তিনি সেটার সৎ ব্যবহার করেছেন, এবং করে টিপিক্যাল একদম পাড়ার মাস্তানের স্টাইলে বলেছেন, আমার এই শ্রীরামপুর কেন্দ্রের মধ্যে কেউ যদি দিদিকে যা গাল দেওয়া শিল্পীদের কোনো রকম অনুষ্ঠানে থাকে, আমি তা হতে দেব না। আপনি কি শ্রীরামপুরের ওই যে লোকসভা কেন্দ্র, তার নতুন ইজারাদার হয়েছেন? আপনারা কি রাজ্য সরকার দানপত্র দিয়ে বলেছেন যে এই জায়গাটায় কল্যাণের শাসন চলবে, আইনের শাসন চলবে না, পুলিশের শাসন চলবে না? তো একটা তো প্রায় 70 বছর বয়স হয়ে গেল, আর কে বলতে পারে কবে ভবলীলাই সাঙ্গ হয়ে যাবে? এই ধরনের একটা পাড়ার রকের মস্তানের মতো একটা এত বড় এলাকায় কে কী করবে না করবে সে সম্পর্কে একটা তালিবানি ফতোয়া দেওয়ার অধিকার আপনাকে দিল কে? আপনি যে যেতেন সেটা কি কারণে যেতেন আমরা জানি না। ডোমজুর কেন্দ্রটাকে আপনার কেন্দ্র থেকে আলাদা করে দিলে আপনি জিততে পারবেন? সুতরাং এটা সেই আপনাদের এক এবং অনিবার্য দুধেল গাইয়ের গল্প। হঠাৎ এই বিতর্কে নাক গলিয়ে একেবারে বেসুরে গান, তাও গান নির্লজ্জের মতো আমি দেখেছি। এবং এটা তো ঠিক আছে, এটা তো শিল্পী এদের নিয়ে কথাবার্তা হচ্ছে। এর মধ্যে আপনার সিং ভেঙে বাছুরের দলে ঢোকার দরকারটা কি? আপনি কি গায়ক, লেখক, সাহিত্যিক? কোনোদিন জীবনে সাহিত্য চর্চা করেছেন? তাহলে আপনি এর মধ্যে মাথা গলালেন কেন? শুধু তাই নয়, আপনি আলাদা করে কথাও বললেন যে আরজিকর আন্দোলনের সময় একমাত্র আপনাদের দলের মুখপাত্র আর আপনি ছাড়া কেউ সেইভাবে গলা তুলে প্রতিবাদ করেনি। সেটা দেখুন, স্লেভস রেভেল ইন স্লেভারি। কোন দাস কত বড় দাসানুদাস সেটা প্রমাণ করার একমাত্র উপায় তো দাসত্ব প্রদর্শন। সে কাজে যদি আপনি 10-এ 15 নম্বর পেয়ে থাকেন, বা আপনার কোনো সহকর্মী 10-এ 14.5 পেয়ে থাকেন, তাহলে আপনারা তা নিয়ে আনন্দ করুন না কেন? অবোধের গোবোধে আনন্দ হয়, আপনাদের এটাতে আনন্দ হলে হবে। কিন্তু যেভাবে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরোধিতা করলেন এবং করতে গিয়ে নানাভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেন, সেটা একে সত্যের অপলাপ, আর দুই
আপনারা গাছেরও খাবেন, আবার তলারও কুড়োবেন। দিদিকে প্রসন্ন করবেন, অথচ ভাইপো যাতে ক্ষুণ্ণ না হয় সেই রাস্তাটাও খোলা রাখবেন। নইলে এত বড় বিপ্লবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি সংসদের বৈঠকে বোতল ছুঁড়ে চেয়ারম্যানকে মারতে পারেন এবং আরও কত রকম বিপ্লবী আনা তিনি দেখিয়েছেন, তিনি হঠাৎ মুখনিসৃত একটা শব্দ অভিষেক কে, এই কথাটা লুকোনোর জন্য এমন মরিয়া চেষ্টা করবেন? আরেকটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, আরজি কর আন্দোলনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি কলকাতাতেই ছিলেন না। আমি জানি না তিনি কলকাতায় ছিলেন না হনলুলুতে ছিলেন না টিম্বাকটুতে ছিলেন, কিন্তু যে জিনিসটা আমি দেখেছি এবং দেখে খুব যারপরনাই প্রীত হয়েছি, সেটা হলো তৃণমূল কংগ্রেসের মধ্যে একমাত্র নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডাক্তারদের এই আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন করেছেন এবং ওই 14ই আগস্ট যখন আপনাদেরই দলের পাঠানো গুন্ডারা গিয়ে আরজি কর ভ্যান্ডালাইজ করেছিল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই একমাত্র আমরা দেখেছি তিনি বিনীত গোয়েলকে ঘুম থেকে তুলে সোজা আরজি করে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তার চেয়েও বড় কথা, আরজি কর আন্দোলন সংক্রান্ত কোনো কাউন্টার আন্দোলন তিনি তার বিস্তৃত ডায়মন্ড হারবার কেন্দ্রে গত কয়েক মাসে একটি বারের জন্য হতে দেননি, স্পষ্ট নির্দেশ দিয়ে। তার ফলে বাকি পশ্চিমবঙ্গে তৃণমূল যখন দিদির মুখ রাখতে হুক্কা হুয়া করে গেছে, ডায়মন্ড হারবারে তখন কিন্তু আরজি করের বিরোধিতায় একটি গাছের পাতাও নড়েনি। সর্বোপরি এই যে একটা মহাযজ্ঞের আসর অভিষেক তার কেন্দ্রে বসিয়েছেন, সাধারণ মানুষের স্বাস্থ্য শিবির তৈরি করে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম সমতুল একটা কাজ গত 15 বছরে নিজের কেন্দ্রে কখনো করেছেন কি? করে দেখাতে পারবেন কি? সুতরাং তিনি কোথায় ছিলেন এটা কোনো ইস্যুই নয়। মূল ইস্যু হলো দল যে সিদ্ধান্ত নিয়েছিল আরজি কর আন্দোলনের, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষিতভাবে তার বিরুদ্ধে ছিলেন এবং সেই বিরোধিতা তিনি তার মতো করে ডিগনিফাইড ওয়েতে প্রকাশও করেছেন। এখন কল্পনা করুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে ঘটনা ঘটছে তার হাওয়া ডায়মন্ড হারবারে ঢুকছে না, এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হতে পারে? হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা রক্তের সম্পর্ক আছে, কিন্তু এই ধরনের ডিফায়েন্স তৃণমূল কংগ্রেসে কোনো ইস্যুতে, যে ইস্যুটা গভর্নমেন্টের পক্ষে খুব স্পর্শকাতর, দ্বিতীয় আর কোনো নেতা নিয়েছেন কি? সেই কারণেই কি অভিষেক শিল্পীদের যোগদান নিয়ে এই ধরনের সুভদ্র এবং পরিণত মন্তব্য করায় হঠাৎ করে কালীঘাট তার সাঙ্গপাঙ্গদের বাজারে নামিয়ে দিল অভিষেককে নস্যাৎ করার জন্য? সুতরাং যে কথা বলে আপনারা নস্যাৎ করছেন তার তো কোনো প্রাসঙ্গিকতাই নেই। আমি একটা ইস্যুতে এক ধরনের মনোভাব পোষণ করি এবং সেই মনোভাবের কথা সকলে জেনে গেছে। তারপরে আমি কোথায় রইলাম? অকুস্থলে থাকলাম? আরজি করের
ধারে কাছে ঘোরাঘুরি করলাম, না মির্জাপুর স্ট্রিটে থাকলাম, না কালিন্দিতে থাকলাম, না শ্রীরামপুরে থাকলাম, সেটার কোনো তো সম্পর্কই নেই। সুতরাং যদি দম থাকতো তাহলে বুঝতাম মুখপাত্র বলছেন যেটা, যে কথা অভিষেক বলেছেন সেটা তার নিজের ব্যক্তিগত মতামত, এটা দলের মতামত নয়। আর যতক্ষণ পর্যন্ত না এইটুকু সৎসাহস কেউ দেখাতে পারবেন, তখন তিনি কি বললেন আর না বললেন, কার সম্পর্কে কি করলেন, এটা আমাদের মতো লোকের কোনো আগ্রহই থাকার কথা না। আরও আশ্চর্য হলাম ব্রাত্য বসুর প্রতিক্রিয়া দেখে। এই কথা ঠিক, এই সেদিনই তিনি মুখ্যমন্ত্রীর মুখজামটা খেয়েছেন, তাকে না জানিয়ে প্রাথমিক শিক্ষায় সেমিস্টার ব্যবস্থা চালু করবেন বলে। হয়তো, আমি জানি না, হয়তো ব্রাত্য বসু অত্যন্ত বুদ্ধিমান ছেলে, যাতে মাতাল হলেও তাহলে ঠিক, হয়তো তার মনে হয়েছে বা তিনি কোনোভাবে ইঙ্গিত পেয়েছেন যে সবার সামনে এমন একটা ছোট বিষয় নিয়ে দিদি যে তাকে ভর্ৎসনা করলেন, তার আসল কারণটা সেমিস্টার প্রথা চালু করা নয়। তার আসল কারণ দলের অন্দরে অভিষেকের ঘনিষ্ঠতার জন্য তিনি পরিচিত, এবং হয়তো দিদি সেটা ভালো চোখে দেখছেন না। অতএব মুন্ডু গেলে খাবোটা কি, এই ধরনের অস্তিত্বের সংকটে পড়ে তিনি তৎক্ষণাৎ একেবারে শুধু যে সেমিস্টার ইস্যুতে পাল্টি খেলেন তাই নয়, অকারণে গলা বাড়িয়ে এই অযাচিত একটি বিতর্কে দৃশ্যতই অভিষেক বিরোধী একটা অবস্থান নিয়ে ফেললেন। এবার শিল্পী, সাহিত্যিক ইত্যাদিদের প্রসঙ্গে আসা যাক। এর চাইতেও বাঁশের চেয়ে কঞ্চি অলওয়েজ দড় হয়। এবিপি আনন্দে দেখলাম বাংলার এক মাধুকরী কবি, যিনি আরজি করের ওই ঘটনা ঘটার পরে ক্রন্দনরত গলায় গভীর মনস্তাপ ব্যক্ত করেছিলেন, এমনকি কবিতা একাডেমি থেকে ইস্তফা দানের কথাও বলেছিলেন। কয়েক মাস গেলে সেই মাধুকরী কবি একেবারে ভোল পাল্টে ফেলেছেন। তিনি বলছেন বাংলার সংস্কৃতির ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নেবেন সেটাই চূড়ান্ত। এই কথাটা ব্রাত্য বসু বলতে পারেন, কেননা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরি করেন, তার সরকারের প্রতিনিধি, এবং মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছাকে মান্যতা দিতে তিনি বাধ্য, সেটা তার ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। কিন্তু এই মাধুকরী কবি কি ঘোষিতভাবে তৃণমূল দলে যোগ দিয়েছেন? আর সারা জীবন সাহিত্য চর্চা করে এত বোলচাল মেরে সাহিত্য একাডেমি ভেবে পেয়ে বড় বড় কবিদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে বঙ্গ সংস্কৃতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি একজন এপাং ওপাং ঝপাংয়ের লেখকের হাতে তুলে দিলেন। সুতরাং গোটা নাটকটা, যেটা গতকাল পড়তে পড়তে আমরা দেখলাম, সেই নাটকটা হচ্ছে তিন বিদূষক বনাম একজন সাহসী যুবার কাহিনী। আর সরকারি প্রোগ্রামে কে যাবে না যাবে এটা তো বিচার্য বিষয় নয়। প্রতিটা পাড়ায় তৃণমূল কংগ্রেসের এমনই বৈভব যে এখন তারা যে কোনো ওকেশনে
লোকনাথ বাবার জন্মদিন থেকে কার্তিক পুজো, গণেশ পুজো, দুর্গা পুজো, কালী পুজো তো বাদই দিলাম, 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি, তারা তাদের পাড়ায় জলসা করবেনই করবেন। কেননা জলসাটাও হচ্ছে কামাইয়ের একটা অন্যতম রাস্তা। এবং সেই জলসায় তারা কাকে ডাকবেন না ডাকবেন, সে আরজি করের সামনে দাঁড়িয়ে বা আরজি কর আন্দোলনে অংশগ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে গাল দিয়েছিল কি দেয়নি, এইসব জিনিস মনে রেখে সেই মতো দলীয় ফতোয়া কার্যকর করা, এটা অনেক সময় অনেকে ভুলে যান। আর এখন তো একটা খুব ভালো এক্সকিউজ এদের চোখের সামনে এসে গেছে। সেটা হলো, দেখুন আমরা তো বরাতটা দিয়েছিলাম একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে, তারা যদি ভুল করে থাকে তাহলে তো আমরা তার জন্য দায়ী নই। একই কথা সুজিত বসুর মতো লেক টাউনের অবিসম্বাদিত মাফিয়া কিং, তার মুখেও বলতে শুনলাম। আরে বাবা, একটা ছোট্ট কথা জেনে রাখুন, যাদের বিরুদ্ধে আপনাদের আপত্তি, তাদের 2-1 নাম আমি এই কাগজে পড়েছি বা ইউটিউবে দেখেছি। একজন তো একটি বাচ্চা মেয়ে লগ্নজিতা চক্রবর্তী, অন্যজন সোহিনী সরকার। আমি লগ্নজিতাকে সামান্য চিনি, সোহিনীকে আদৌ চিনি না, কিন্তু দূর থেকে দেখে এদের দুজন সম্পর্কে যেটা বুঝেছি সেটা হলো, আপনারা শরীরের যে ভাইটাল অংশটি অন্যত্র বন্ধক রেখে তৃণমূল কংগ্রেস করছেন, সেটাই সোহিনী অথবা লগ্নজিতার সবচেয়ে বড় সম্পদ। সেটা হলো তাদের মেরুদণ্ড। তারা কি আপনাদের নেতাদের দরজায় দরজায় কড়া নেড়ে গিয়ে বলেছিল আপনারা একটা অনুষ্ঠান দিন, খেতে পাচ্ছি না? তাহলে তাদেরকে কাঠগড়ায় তুলছেন কেন? আর আপনারা যদি গোপনে ইন্দ্রনীল সেনের সই করা একটা সার্কুলার বিভিন্ন নেতার কাছে পাঠিয়ে দিয়ে থাকেন এবং সেটা প্রকাশ্যে আনার মতো সৎসাহস না দেখাতে পারেন, তাহলে তো এটাকে আমি একটা সাবভার্সিভ অ্যাক্টিভিটি বলবো। টেলিভিশন TV9-এ দেখলাম সেই হোয়াটসঅ্যাপ মেসেজের, ইন্দ্রনীলের করা হোয়াটসঅ্যাপ মেসেজের বয়ানটাও তারা তুলে দিয়েছে। সেখানে বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত কোনো সভায় কোন শিল্পীকে ডাকা হবে বা না হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ইন্দ্রনীল সেনের সঙ্গে কথা বলতে হবে। বেঙ্গলস নিউ কালচারাল জার ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু, সুবোধ সরকার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইন্দ্রনীল সেনের কাছ থেকে অনুমতি নিয়ে তবে করতে হবে। 2011 সাল অবধি ইন্দ্রনীল সেন যখন বুদ্ধদেব ভট্টাচার্যের হাতের ব্যাগ বইতেন আর কিভাবে তার একমাত্র কন্যাকে নানাভাবে সন্তুষ্ট রাখা যায় সেই চেষ্টায় 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা নিয়োজিত করতেন, তার বহু আগে থেকে তৃণমূল কংগ্রেস করছেন এরকম হাজার হাজার নেতা আছেন। তারা তাদের পাড়ায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করলে তার জন্যে ইন্দ্রনীল সেনের সম্মতি নেবেন
এরপরে তো আপনারা কোনো কিন্ডারগার্টেনের বাচ্চার সম্মতি নেওয়ার কথা বলবেন, আর আপনারা একটা গোপন হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন আর সেটাকে দলীয় সার্কুলার বলে চালাবেন। এর চাইতে বড় ছেলে মানুষই আর কি হতে পারে? ব্রাত্য দেখছিলাম এরকম একটা মেসেজ যে তার কাছে এসেছে সে কথা স্বীকার করেছেন, কিন্তু তিনি ওই মেসেজটার যা প্রাপ্য গুরুত্ব সেটাকে তাই দিয়েছেন। আজকেই গতকালই বোধহয় সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন ওইটা আমি পেয়েছিলাম, কিন্তু সেটা আমি আমার নিজের কাছেই রেখে দিয়েছি। তার মানে ব্রাত্য নিজেই ওই সার্কুলারটাকে সম্পূর্ণ একটা অবান্তর হস্তক্ষেপ বলে মনে করে সেটাকে আর্কাইভে পাঠিয়ে দিয়েছে। সুতরাং গল্পটা যেদিকে এগোচ্ছে তার যদি সারসংক্ষেপ করতে বলেন, সেটা হলো পিসি ভাইপোর এই সকল কাজিয়ায় যারা অন্ধের মতো এক পক্ষ নিচ্ছেন এবং সেই পক্ষে থাকার শর্ত হিসেবে অন্য পক্ষকে প্রকাশ্যে বিড়ম্বনায় ফেলছেন, তারা যেন দয়া করে এইটুকু মনে রাখেন যে কোনো দিন আমার দুধ কিন্তু একসঙ্গে হয়ে যাবে, আর আপনারা তখন আঁটির মতো কোথায় যে ছিটকে পড়বেন সেটা আপনারা কল্পনাও করতে পারছেন না। আপনারা যদি মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের এই অপমান এখন নীরবে সহ্য করলেও সারা জীবন করে যাবেন, তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন এবং আপনারা নিজেদের দলের সেনাপতিকেই চেনেননি। নমস্কার।